নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা 3rd and 4th ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স করব। এই ক্লাসটা বেসিক্যালি লাইভ ক্লাস না, দিস দ্য রেকর্ডেড ক্লাস। আজকে সকালে আমি ক্লাস নিতে পারবো না, সেই কারণে যেহেতু ক্লাস নিতে পারি না তো মিস হয়ে যায় আমার ক্লাসগুলো, সেই কারণেই এটা আমি গতকালই ক্লাসটা রাত্রেবেলা রেকর্ড করে রেখে দিয়েছি যাতে তোমাদের সকালে 9টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা মিস না হয়। ঠিক আছে, তো 3rd and 4th ডিসেম্বরের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে ডিসকাস করব। ঠিক আছে, আশা করছি সাউন্ড তোমাদের জন্য ক্লিয়ার আছে, শুনতে পাচ্ছ তোমরা সকলে। তো প্রথমেই যে প্রশ্নটা করছি দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বহু পরীক্ষায় প্রশ্নটা আসে দিনটা নিয়ে। which day is celebrated as ইন্ডিয়ান নেভি ডে 2023? তাহলে ইন্ডিয়ান নেভি ডে এটা একেবারে আমাদের জানা প্রশ্ন যে প্রত্যেক বছর 4th ডিসেম্বর আমরা ইন্ডিয়ান নেভি ডে বা ন্যাশনাল নেভি ডে অবজার্ভ করে থাকি এবং এই দিনটা 4 ডিসেম্বর বা 4th ডিসেম্বর অবজার্ভ করার প্রধান উদ্দেশ্য কারণই হচ্ছে অপারেশন ট্রাইডেন্টের অ্যানিভার্সারি বা সেলিব্রেট করা। 1971 সালে যদি আমরা ফিরে যাই, এই 1971 সালে আমাদের ভারতীয় নেভি অ্যাটাক করেছিল করাচি হারবারে এবং এই অ্যাটাকটা বা এই অপারেশন ট্রাইডেন্টটাকে অবজার্ভ করি আমরা 4th ডিসেম্বর। এটা দিনটাকেই অবজার্ভ করি আমরা ইন্ডিয়ান নেভি ডে হিসেবে। সাধারণত এই দিনটাতে নেভি বা আমাদের ভারতের যে নেভি আছে তারা বিভিন্ন অপারেশনাল ডেমনস্ট্রেশন দেয়। ঠিক আছে, এবং এই বছর এটা অপারেশনাল ডেমনস্ট্রেশন দিচ্ছে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ ফোর্টে। 2023 সালে ইন্ডিয়ান নেভি ডে থিম হচ্ছে অপারেশনাল এফিসিয়েন্সি, রেডিনেস অ্যান্ড মিশন অ্যাকমপ্লিশমেন্ট ইন দ্য মেরিটাইম ডোমেন। থিমটা মনে রেখো, অনেকটা বড় থিম, মুখস্থ হবে না, কিন্তু যাতে অপশনে থাকলে আইডেন্টিফাই করতে পারো সেই হিসেবে মনে রেখো কিছু কিওয়ার্ড দিয়ে। ইন্ডিয়ান নেভি নিয়ে একটু আলোচনা যদি করি তাহলে আমরা দেখব যে সুপ্রিম কমান্ডার ভারতীয় নেভির হচ্ছে প্রেসিডেন্ট নিজে, মানে এক্স অফিসিও সুপ্রিম কমান্ডার অফ অল 3 আর্মড ফোর্সেস হচ্ছেন প্রেসিডেন্ট। আমাদের ভারতের যিনি প্রেসিডেন্ট থাকেন, রাষ্ট্রপতি থাকেন, তিনি পদাধিকার বলে ভারতীয় আর্মি, ভারতীয় নেভি এবং ভারতীয় এয়ার ফোর্সের সুপ্রিম কমান্ডার হন। 5th সেপ্টেম্বর 1912 সালে ভারতীয় নেভির গঠন। হেডকোয়ার্টার হচ্ছে ইন্টিগ্রেটেড ডিফেন্স হেডকোয়ার্টার, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে নিউ দিল্লিতে। এটি 3টে আর্ম ফোর্সেরই হেডকোয়ার্টার হচ্ছে এখানে অবস্থিত। মোটো হচ্ছে সামনো বরুণা সংস্কৃতে, যেটিকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি সেটার মানে দাঁড়ায় মে দ্য লর্ড অফ ওয়াটার বি অসপিসিয়াস। নেভি ডে 4th ডিসেম্বর অবজার্ভ করে থাকি এবং চিফ অফ নেভাল স্টাফ হিসেবে বর্তমানে আছেন অ্যাডমিরাল আর হরিকুমার। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 54th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া হেল্ড ইন উইচ প্লেস? ভীষণ ইজি প্রশ্ন, কারণ প্রত্যেক বছর গোয়াতেই কিন্তু ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর গোয়াতেই, ভেন্যু ফিক্সড। কিন্তু যেটা মনে রাখবে এইবার হচ্ছে মানে 54তম ভার্সন, মানে 2023-এ যে ভার্সনটা হচ্ছে সেটা হচ্ছে 54তম ভার্সন। প্লেস যেহেতু সেম থাকে আলাদা করে মনে রাখার দরকার নেই। 20 থেকে 28 নভেম্বর 2023 এটি অনুষ্ঠিত হলো। কিছু ইম্পর্টেন্ট টপ মানে পয়েন্ট আমি এখানে মেনশন করেছি যেটা তোমাদের পরীক্ষার নিরিখে ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামের নিরিখে। প্রথম পয়েন্টটা দেখে নি যে এই অনুষ্ঠানটি ইনগ্রেট করলেন কে? ইউনিয়ন মিনিস্টার শ্রী অনুরাগ ঠাকুর। উনি যেহেতু গোয়ায় অনুষ্ঠিত হয়েছে, গোয়ার চিফ মিনিস্টার শ্রী প্রমোদ সাওয়ান্তের উপস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখার্জি, এটা শ্যামা হবে, শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়াম, যেটা কিনা গোয়া তেলেগাঁওতে অবস্থিত, সেইখানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন শ্রী অনুরাগ ঠাকুর। সেকেন্ড যে পয়েন্টটি তোমরা মনে রাখবে সেটি হচ্ছে ইন্টারন্যাশনালি একটি ফিল্ম যদি আমরা দেখি, এই সেরেমনির ওপেনিং একটি ফিল্ম থাকে যেটা দিয়ে প্রশ্ন আসে যে মানে এই ফিল্ম ফেস্টিভ্যালের শুরুতে বা প্রথম কোন সিনেমাটি দেখানো হলো।
তাহলে ওপেনিং ফিল্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাচিং ডাস্ট, যেটি ডাইরেক্টেড বাই ব্রিটিশ ফিল্ম মেকার স্টুয়ার্ট গ্যাট। এই প্রশ্নটাও আসে বিভিন্ন পরীক্ষায়। থার্ড পয়েন্ট যেটা মনে রাখবে, দ্য ফেস্টিভ্যাল ক্লোজড উইথ, তাহলে ওপেনিং ফিল্ম আর ক্লোজিং ফিল্ম এই দুটো মনে রাখবে। তাহলে ওপেনিং ফিল্ম আমরা দেখলাম এটা, ক্লোজিং ফিল্ম কি, আমেরিকান বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা যার নাম হচ্ছে দ্য ফেদার ওয়েট, এটা কিনা ডাইরেক্টেড বাই রবার্ট কলডনি। এটি হচ্ছে এই 54তম ফিল্ম ফেস্টিভ্যালের ক্লোজিং ফিল্ম। এছাড়াও এই ফিল্ম ফেস্টিভ্যালে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় ফর স্পেশাল রিকগনিশন টু ভারতীয় সিনেমা অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, কোন অ্যাওয়ার্ড, স্পেশাল রিকগনিশন টু ভারতীয় সিনেমা অ্যাওয়ার্ড, এবং এই বছর এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন মাধুরী দীক্ষিত। ঠিক আছে, এবং লাস্ট যে পয়েন্টটা মনে রাখবে সেটা হচ্ছে সত্যজিৎ রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রত্যেক বছর এখানে দেওয়া হয়, এবং এই বছর এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে আমেরিকান অ্যাক্টর মাইকেল ডগলাসকে। তাহলে এই চারটে পয়েন্ট কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে ভীষণ ইম্পর্টেন্ট। তো এটা আরেকবার আমি একটু রিভাইজ করে দিচ্ছি, এটা হচ্ছে 74তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2023, অনুষ্ঠিত হচ্ছে গোয়া, এখানে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। ওপেনিং ফিল্ম মনে রাখবে, ক্লোজিং ফিল্ম মনে রাখবে, কে ইনগ্রেট করেছেন, কোথায় ইনগ্রেট করেছেন মনে রাখবে, স্পেশাল রিকগনিশন টু ভারতীয় সিনেমা অ্যাওয়ার্ড পেলেন মাধুরী দীক্ষিত, এবং সত্যজিৎ রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন আমেরিকান অ্যাক্টর মাইকেল ডগলাস। নেক্সট, which day is celebrated as International Day for the Abolition of Slavery 2023? জিজ্ঞেস করতেই পারো যে আজকাল তো আর স্লেভারি দেখা যায় না, দাসত্ব কোথায়। এখানে একটা মনে রাখবে, এই দিনটা অবজার্ভ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে টু ইরাডিকেট অর টু অ্যাওয়্যার পিপল অ্যাবাউট কন্টেম্পোরারি ফর্মস অফ স্লেভারি। এখন সেই দাস নেই, মানুষকে চেন দিয়ে বেঁধে রাখা হয় না এখন, কিন্তু বর্তমান কালে দাঁড়িয়ে 21 শতকের নিরিখে, 21 শতাব্দীর নিরিখে বর্তমান যে সমস্ত ফর্মস অফ স্লেভারি আছে সেগুলি কি কি, ট্রাফিকিং, সাধারণ মানুষের ট্রাফিকিং, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, ফোর্সড ফর্ম অফ চাইল্ড লেবার, ফোর্সড ম্যারেজ, ফোর্স রিক্রুটমেন্ট অফ চিলড্রেন ফর ইউজ ইন আর্মড কনফ্লিক্ট, এই সমস্তগুলো কিন্তু বর্তমানে 21 শতকে দাঁড়িয়ে ফর্মস অফ স্লেভারি। তো এইগুলো যাতে আমরা এগুলো থেকেও মুক্তি পেতে পারি সেই কারণে এই দিনটার অবজারভেন্স হয়। দ্য ডে মার্কস দ্য ডেট অফ অ্যাডপশন অফ দ্য ইউনাইটেড নেশন কনভেনশন ফর দি সাপ্রেশন অফ ট্রাফিক ইন পারসন অ্যান্ড অফ দি এক্সপ্লয়টেশন অফ দি প্রস্টিটিউশন অফ আদার্স বাই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি অন 2 ডিসেম্বর 1949। 1949 সালের 2 ডিসেম্বর এই বিষয়ে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে একটি কনভেনশন হয়েছিল এবং সেটাকে অ্যাডপ্ট করা হয়েছিল। সেই কারণেই 2 ডিসেম্বর দিনটাকে ইন্টারন্যাশনাল ডে ফর দি অ্যাবলিশন অফ স্লেভারি হিসেবে অবজার্ভ করা হয়ে থাকে। 2023 সালের থিম ফাইটিং স্লেভারিস লিগাসি ফর রেসিজম থ্রু ট্রান্সফরমেটিভ এডুকেশন। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা। What is OECD's growth perception of India for financial year 2024? ওয়ান লাইনার হিসেবে মনে রেখো, OECD বা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যার গঠন হচ্ছে 1948-এ। এটি বেসিক্যালি একটি ইন্টার গভর্নমেন্টাল ইকোনমিক অর্গানাইজেশন উইথ 3 মেম্বার কান্ট্রিজ। হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত, সেক্রেটারি জেনারেল হচ্ছে ম্যাথিয়াস করম্যান। OECD ভারতের যে গ্রোথ পারসেপশন 2000 ফিনান্সিয়াল ইয়ার 2024 মানে 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 অবধি ভারতের ফিনান্সিয়াল গ্রোথ, ওভারঅল গ্রোথ 6.3% হবে বলে OECD কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছে। ঠিক আছে, চলো নেক্সট। Who recently honored with France Chevalier Award? ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটা কি না সেভালিয়ার অ্যাওয়ার্ড হিসেবে যেটা পরিচিত, সেটি রিসেন্টলি পেলেন ইসরো সায়েন্টিস্ট ডক্টর VR লালিথাম্বিকা। ইনি কিন্তু সেকেন্ড
ইসরো সায়েন্টিস্ট হলেন যিনি কিনা এই অ্যাওয়ার্ডটা পেলেন। এর আগে 2019 সালে ইসরো চেয়ারম্যান এস কিরণ কুমার কিন্তু এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। which ministry organized জল ইতিহাস উৎসব at শামসি তলব জাহাজ মহল in মেহরৌলি দিল্লি? দিল্লির মেহরৌলিতে কোন মিনিস্ট্রির তরফ থেকে রিসেন্টলি জল ইতিহাস উৎসব অর্গানাইজ করা হয়েছে? তো অবশ্যই জল শক্তি মিনিস্ট্রি যেটি আছে তার তরফ থেকে এটা করা হয়েছে। এবং এর প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হচ্ছে টু ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস টুয়ার্ডস কনজারভেশন অফ ওয়াটার হেরিটেজ সাইট। ওয়াটার হেরিটেজ যে সমস্ত সাইটগুলো আছে তার কনজারভেশন, ক্রিয়েট আ সেন্স অফ ওনারশিপ অ্যামং দি পাবলিক। এই ওয়াটার যে হেরিটেজ সাইটগুলো আছে সেগুলোর বিষয়ে একটা ওনারশিপ মানে ওনারশিপ সেন্স ক্রিয়েট করাও এর উদ্দেশ্য। প্রমোট ট্যুরিজম অ্যাজ ওয়েল অ্যাজ রিস্টোরেশন অফ সাচ হেরিটেজ স্ট্রাকচার। এই সমস্ত জায়গাগুলোতে যাতে ট্যুরিজম হতে পারে বা রিস্টোরেশন যাতে এই সমস্ত স্ট্রাকচারগুলো হতে পারে সেটা। এই উদ্দেশ্যে মানে বেসিক্যালি ওয়াটার হেরিটেজ যে সাইটগুলো আছে সেগুলোতে দেখো যত বেশি ট্যুরিজমকে তুমি ডেভেলপ করবে তত বেশি সেই সমস্ত জায়গাগুলো কিন্তু যখনই দেখবে কিছু মানুষ আসছে কোনো জায়গাতে এবং মানুষ আসা বাইরে থেকে মানুষ আসছে সেখানে কিন্তু কিছু দোকানপাট হবে, ইকোনমিক্যাল গ্রোথ হবে, ফলে সেই জায়গাটাকে মানুষ সবাই চেষ্টা করবে গভর্নমেন্ট থেকে শুরু করে সেখানকার মানুষজন যাতে সেই জায়গাটা আরো ভালোভাবে তাকে মেনটেন করা হয়, সুন্দর করা হয়, যাতে আরো বেশি বেশি মানুষ পরবর্তীকালে আসে, তাই তো? তো সেই কারণে এই ওয়াটার হেরিটেজ সাইটগুলো এই জল শক্তি উৎসবের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ওয়াটার হেরিটেজ সাইটস গুলো যেগুলো আছে সেগুলোকে আরো বেশি ভালোভাবে যাতে আমরা রিস্টোর করতে পারি, কনজার্ভ করতে পারি, সেখানে ট্যুরিজম যাতে বাড়ে, যাতে আরো বেশি ভালোভাবে সেই জায়গাগুলো মেনটেন হয়। The event marks the successful completion of the water heritage fortnight celebrated in, এটা অ্যাকচুয়ালি আজাদি কে অমৃত মহোৎসব উৎসবের একটি পার্ট। 75টা ন্যাচারাল ওয়াটার হেরিটেজ স্ট্রাকচারকে, যেটা কিনা আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অবস্থিত, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত, সেগুলোকে 15ই নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে সেই স্ট্রাকচারগুলোকে রিজুভিনেট করা, এটাই হচ্ছে এই জল ইতিহাস উৎসবের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, 75টা এরকম জিনিস ওয়াটার হেরিটেজ স্ট্রাকচারকে কিন্তু রিজুভিনেট করা হয়েছে। অর্গানাইজেশন এছাড়াও এই যে জল শক্তি অভিযান মানে জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেন 2023, এইটা সাকসেসফুল কমপ্লিশনও কিন্তু এই জল ইতিহাস উৎসবের মধ্যে মাধ্যমে হলো। এবার আমরা এটা নিয়ে আরেকটু ছোট্ট ডিসকাশন করব। সেটা হচ্ছে প্রথমে ওয়াটার হেরিটেজ সাইট বলতে আমরা কি বুঝি। সাধারণত জল শক্তি মিনিস্ট্রির তরফ থেকে এই একটি কমিটি গঠন করা হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন আর মিশ্রা। তিনি 75টা ন্যাচারাল ওয়াটার হেরিটেজ স্ট্রাকচারকে আইডেন্টিফাই করতে চেয়েছিলেন এবং তা অ্যাজ পার্ট অফ আজাদি কা অমৃত মহোৎসব। এর জন্য টোটাল 421টা নমিনেশন জমা পড়েছিল বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি থেকে এবং তার মধ্যে থেকে 75টা সাইটকে সিলেক্ট করা হয় এবং এই 75টা সাইটকেই নভেম্বর 15 থেকে নভেম্বর 30-এর মধ্যে রিজুভিনেট করা হয়। ঠিক আছে, এই যে সাইটস গুলো সেগুলো সিলেক্ট করা হয়েছিল 5ই জানুয়ারি 2023-এ ভোপাল মধ্যপ্রদেশে যে ফার্স্ট অল ইন্ডিয়া স্টেট মিনিস্টার কনফারেন্স হয়েছিল, সেখানে এই 75টা ওয়াটার হেরিটেজ সাইটকে সিলেক্ট করা হয়েছিল এবং এই 75টার মধ্যে 7টা রাজস্থান থেকে, 7টা তামিলনাড়ু, 6টা মধ্যপ্রদেশ, 5টা গুজরাট, 4টে উত্তরপ্রদেশ থেকে, এছাড়াও আরো অন্যান্য জায়গা থেকে একটা একটা করে ছিল। এটা গেল এই 75টা সাইট মানে কিভাবে সিলেকশন হয়েছিল সেটা আমি বলে দিলাম। এবার হচ্ছে তোমার জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেন 2023। বেসিক্যালি জল শক্তি অভিযানটা কিন্তু অনেক পুরানো। এটা প্রথমবার যদি আমরা দেখি এটা অনেক দিন আগে প্রথম এসেছিল জল শক্তি অভিযানটা। ক্যাচ দ্য রেন
2023 এটা বেসিক্যালি একটা 4th ইনস্টলমেন্ট জল শক্তি অভিযান সিরিজের, যেটা লঞ্চ হয়েছিল 2019-এ। 256টা ওয়াটার স্ট্রেস ডিস্ট্রিক্টে 2019 সালে জল শক্তি অভিযান লঞ্চ হয়েছিল এবং তার 4 বছর পরে এই বছর জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেন 4th ইনস্টলমেন্টটা সেটা লঞ্চ করেন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু অন 4th মার্চ 2023 এবং তার আন্ডারে এই বছরের সেই প্রোগ্রামটা এটা মানে শেষ হলো এই জল শক্তি উৎসব দ্বারা। এই জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেন যে প্রোগ্রাম, তার থিম ছিল সোর্স সাস্টেনেবিলিটি ফর ড্রিঙ্কিং ওয়াটার। এটা হচ্ছে থিম ছিল সোর্স সাস্টেনেবিলিটি ফর ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে। তো বেসিক্যালি আমি একটু শর্টে বলে দিই যে জল শক্তি অভিযান লঞ্চ হয়েছিল 256টা ওয়াটার স্ট্রেস ডিস্ট্রিক্টে ইন 2019। তারপরে প্রত্যেক বছরই একটি পার্টিকুলার থিমের সাথে যে সমস্ত ডিস্ট্রিক্ট বা জায়গাগুলিতে জলের সমস্যা আছে সেখানে নানান ইনোভেটিভ আইডিয়াস দিয়ে জল শক্তি অভিযান পালিত হয়। এই বছর ছিল জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেন 2023 ভার্সন, এটা 4th ইয়ার অফ জল শক্তি অভিযান। এবং ক্যাচ দ্য রেন দিয়ে বুঝতে পারছো যে বৃষ্টির জলকে ধরে রাখাই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। এটি আমাদের ভারতের রাষ্ট্রপতি মার্চ মাসে এটি উদ্বোধন করেন এবং এই যে প্রোগ্রামটি সেটি ফাইনালি শেষ হলো জল ইতিহাস উৎসব দ্বারা, যেখানে কিনা 75টা ডিস্ট্রিক্টকে 75টা ওয়াটার হেরিটেজ সাইটকে আইডেন্টিফাই করা হয়েছিল এবং 15ই নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে এই ওয়াটার হেরিটেজ সাইটগুলোকে রিজুভিনেট করা হলো। চলো এবার নেক্সট চলে যাচ্ছি। which day is celebrated as world computer literacy day? 2nd ডিসেম্বর আমরা ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে হিসেবে অবজার্ভ করে থাকি এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে টু ড্রাইভ ডিজিটাল লিটারেসি স্পেসিফিক্যালি অ্যামং ওমেন অ্যান্ড চিলড্রেন। যদিও আজকাল ডিজিটালি আমরা সবকিছু করে থাকি, ডিজিটাল ইন্ডিয়াতে আমরা বসবাস করি, আজকাল আমরা 10 টাকার চার পেমেন্ট হলেও আমরা কিন্তু ডিজিটালি করি, কারণ অনেকের পকেটে এখন 10 টাকাও থাকে না, পেটিএম বা গুগল পের মাধ্যমে আমরা করে দিই। তাও এখনো অনেক পকেটস আছে ভারতবর্ষে যেখানে হয়তো তুমি কলকাতায় আছো বা একদম শহরে আছো তাই এটা দেখতে পাও, এখনো অনেক পকেটস আছে যেখানে কিন্তু এই ডিজিটাল লিটারেসিটা পৌঁছায়নি। তো সেটা যাতে একদম রিমোটেস্ট এরিয়াতেও পৌঁছে যায় তাই সেই জন্যই এই দিনটার অবজারভেন্স। 2001 সালে ভারতীয় একটি কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, তাদের যে 20তম অ্যানিভার্সারি সেলিব্রেট করছিল তখনই এই দিনটার অবজারভেন্স শুরু করে ন্যাশনাল ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে। ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন তোমরা জানো একটা ভারতবর্ষের বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা লঞ্চ হয়েছিল জুলাই 2015-তে বাই পিএম নরেন্দ্র মোদী। এটা মনে রেখো কবে ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইনটা লঞ্চ হয়েছিল, 2015-তে। নেক্সট, which initiative has been launched by PM Modi at COP28? আমরা গতকাল পড়েছি কনফারেন্স অফ পার্টিস 28, যেটা কিনা আমাদের অনুষ্ঠিত হচ্ছে ইউএইতে। সেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেখানে উনি COP33 যাতে ভারতবর্ষে অনুষ্ঠিত হয় 2028-এ সেটার প্রপোজালও দিয়েছিলেন। এছাড়া উনি ওখানে প্রেসিডেন্ট অফ ইউএই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহায়ানের সাথে একত্রিতভাবে গ্রিন ক্রেডিট ইনিশিয়েটিভ লঞ্চ করলেন এবং এর প্রধান উদ্দেশ্য কি? গ্রিন ক্রেডিট ইনিশিয়েটিভ প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য আমি খুব শর্টে বলছি, এখানে অনেক ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি তাও বলে দিচ্ছি তারপরে আমি শর্টে বলে দিচ্ছি। দ্য গ্রিন ক্রেডিট ইনিশিয়েটিভ has been conceptualized as a mechanism to incentivize voluntary pro-planet action as an effective response to the challenge of climate change. It envisions the issue of green credits for plantation on West Delhi degraded lands and river catchment areas to rejuvenate and revise natural ecosystem. এটা বেসিক্যালি এই মোটোটাকেই প্রমোট করে যে ধরো যে কোনো কাজ, যে কোনো তুমি রাস্তা বানাচ্ছ, তুমি ড্যাম বানাচ্ছ, ধরো তুমি রাস্তা বানাতে গিয়ে তোমার কোনো একজন কেউ রাস্তা তৈরি করছে, সেখানে সেই রাস্তা বানাতে গিয়ে তার এরিয়াতে ধরো এইখানে কোনো ফরেস্ট অবস্থিত,
এবার তাকে রাস্তাটা যদি বানাতে হয় তাহলে এই ফরেস্টটাকে কাটতে হবে। ফরেস্ট কাটা মানেই কিন্তু তোমার ইকো ফ্রেন্ডলি বা কিছু তুমি তোমার এনভায়রনমেন্টের ক্ষতি করছো। তখন এই গ্রিন ক্রেডিট ইনিশিয়েটিভটার মানেই হচ্ছে যে এই রাস্তাটা হলো কিন্তু এই যে পোর্শনটা, যেটা কিনা এই ধরো এই যে পোর্শনটা যেখানে কিনা গাছগুলো কাটা হলো, এই ঠিক সেম অ্যামাউন্ট পোর্শনের অন্য কোনো জায়গা নিয়ে সেইখানে প্লান্টেশন করে দেওয়া। দিস ইজ গ্রিন ক্রেডিট ইনিশিয়েটিভ। ঠিক আছে, মানে তুমি পরিবেশের যতটা ক্ষতি করছো সেই পরিমাণ তোমাকে অন্য জায়গায় তুমি গাছ তৈরি করে দিচ্ছ। এটা অ্যাফরেস্টেশন হতে পারে, ওয়াটার রিজুভিনেশন হতে পারে, ওয়াটার বডি তৈরি করা হতে পারে, বিভিন্ন মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট হতে পারে, মানে এমন কিছু করা যেটাতে কিনা তোমার বেসিক্যালি এনভায়রনমেন্টাল কিছু হেল্প তুমি করছো। তো এইটাই হচ্ছে মেন গ্রিন ক্রেডিট ইনিশিয়েটিভ বা গ্রিন ক্রেডিট প্রোগ্রাম বলতে পারো ভারতের। এটা হচ্ছে মূল মন্ত্র। আমি খুব শর্টে বোঝালাম, বাট দিস ইজ দ্য মেন থিং। ঠিক আছে, তো এই গ্রিন ক্রেডিট ইনিশিয়েটিভ রিসেন্টলি ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লঞ্চ করলেন কনফারেন্স অফ পার্টিজ অন ক্লাইমেট চেঞ্জ 28 at UAE। নেক্সট চলে যাচ্ছি, Amplify 2.0 portal has been launched by which ministry? Ministry of Housing and Urban Affairs এর তরফ থেকে। Amplify ফুল ফর্ম যদি দেখি, অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিং প্ল্যাটফর্ম ফর লিভেবল, ইনক্লুসিভ অ্যান্ড ফিউচার রেডি আরবান এরিয়া। এইটা একটা পোর্টাল যেখানে মেনলি ইন্ডিয়ান সিটিজের বিভিন্ন ডেটাকে পাওয়া যাবে। এর প্রধান উদ্দেশ্য, it is making raw data from Indian cities available on a single platform। মানে কোন একটি শহরের একাডেমিক্স, রিসার্চ বা স্টেক হোল্ডার্স যারা আছে তাদের যে র ডেটা গুলো, স্কুলের র ডেটা, কলেজের র ডেটা বা ওখানে যে রিসার্চ হচ্ছে তার যে ডেটা, সেইগুলো এই সিঙ্গেল পোর্টালটা অ্যাম্পলিফাই নামক পোর্টালে অ্যাভেলেবল থাকবে। কারেন্টলি 228টা আরবান লোকাল বডিজ হ্যাভ অলরেডি, যেহেতু এটা অ্যাম্পলিফাই 2.0 মানে সেকেন্ড ভার্সন, ফার্স্ট ভার্সনের মাধ্যমে অলরেডি 258টা আরবান লোকাল বডিজ মানে মিউনিসিপ্যালিটিকে বোঝায় বা কর্পোরেশনকে বোঝায়, তাদের ডেটা ছাড়া 150টা শহরের ডেটা অ্যাভেলেবল 2.0 তে, যাতে আরো বেশি শহর বা ইউএলবিস কে ইনক্লুড করা যেতে পারে সেটাই চেষ্টা করা হচ্ছে। India has been ranked which position in the 2023 World Digital Competitiveness Ranking? Just one liner হিসেবে মনে রেখো এই প্রশ্নটা, এই র্যাঙ্কিংটা খুব একটা বেশি দেয় না। 49th। India has been ranked 49th out of 64 economies in the World Digital Competitiveness Ranking, যেটা কিনা রিলিজ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের যে রিসেন্ট স্টাডি, সেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ মেড সিগনিফিকেন্ট ইন টার্মস অফ সাইবার সিকিউরিটি। ইন্ডিয়া কিন্তু সাইবার সিকিউরিটির ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স করেছে এবং অন্যান্য অনেক দেশকে পিছনে ফেলে সামনে চলে গেছে, কিন্তু টেকনোলজি ইনোভেশনের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া অনেকটা পিছিয়ে গেছে। সেই জন্য ইন্ডিয়ার র্যাঙ্কিংটা অত ভালো না। মানে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে প্রচুর ভালো কাজ করেছে ভারতবর্ষ, কিন্তু টেকনোলজিক্যাল ইনভেনশন বা টেকনোলজিক্যাল ইনোভেশনের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার কন্ট্রিবিউশন অতটাও না। তো এই জন্য অতটা ভালো পারফরমেন্স ভারতের র্যাঙ্কিং এর ক্ষেত্রে হয়নি, বাট ওভারঅল ভারতের পারফরমেন্স হচ্ছে 49 বা ভারতের পজিশন হচ্ছে 49 among 64 কান্ট্রিজ। ঠিক আছে, এবার তোমাদের জন্য প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ফার্স্ট ওমেন অ্যাডিড ক্যাম্প অফ ইন্ডিয়া? তার উত্তর, যেহেতু এটা একটা অনলাইনে রেকর্ডেড ক্লাস, তোমাদের কাছে প্রিমিয়ার হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে দিয়ে রেখো। আগামীকাল তোমাদের সাথে সকাল 9টাতেই দেখা হবে এবং একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। থ্যাংক ইউ টু এভরিওয়ান, ভালো থেকো, সারাদিনটা ভালো কাটে। নমস্কার।